নমস্কার। আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরা আজকে বৃদ্ধি এবং বিকাশের প্রথম ক্লাস শুরু করব। আগের ভিডিওতে আমি বৃদ্ধি এবং বিকাশ অর্থাৎ গ্রোথ এবং ডেভেলপমেন্ট সম্পর্কে সামান্য আউটলাইন করেছিলাম। বৃদ্ধি জিনিসটা কি বা বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট জিনিসটা কি, আজ তার পর থেকে শুরু করব। তাহলে সরাসরি আমি টপিকে ঢুকে যাচ্ছি। বৃদ্ধির কতগুলো ফ্যাক্টর বা বলতে পারেন যে বৈশিষ্ট্য হোক বা যার থেকে সংজ্ঞা করা যায়, সেইগুলো প্রথমে আমরা আলোচনা করব। বৃদ্ধি অর্থাৎ গ্রোথ। বৃদ্ধি জিনিসটা এটি কিন্তু কোয়ান্টিটিভ অর্থাৎ পরিমাপগত। এই ভাষাটার মানে কি? যেমন আমাদের দেহের উচ্চতা বৃদ্ধি, ঠিক আছে, ওজন বৃদ্ধি, তার মানে দেহের আমরা একটা পরিমাপ পাচ্ছি। উচ্চতা, একটা বাচ্চার হাইটটা তো আমরা একটা পরিমাপ বা সংখ্যার মাধ্যমে করতে পারছি। কিংবা ওজন, কত ওজন, কত কিলো, এগুলো তো আমরা একটা সংখ্যার মাধ্যমে করতে পারছি। সেই জন্য এটাকে পরিমাপগত বলা যেতে পারে, ঠিক আছে। সুতরাং এটা কোয়ান্টিটি। আর তারপরে আসছে ফিজিক্যাল। ফিজিক্যাল অর্থাৎ শারীরিক। বৃদ্ধি সবসময় শারীরিক গতভাবেই হয়ে থাকে। যেমন দেহের ওজন বাড়ছে বা মাসেল শক্ত হচ্ছে, এইরকম, ঠিক আছে। আর বৃদ্ধি আমরা আগের দিনও জেনেছিলাম যে পজিটিভ গ্রোথ, নেগেটিভ গ্রোথ। অর্থাৎ পজিটিভ অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে ওজন বৃদ্ধি পাচ্ছে, আর নেগেটিভ ওজন কমে যাওয়া হোক, এইগুলি, ঠিক আছে। আর একটা নতুন যেটা আমরা দেখবো সেটা হলো বৃদ্ধি ডিসকন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ বিচ্ছিন্ন প্রসেস। বিচ্ছিন্ন কেন? বৃদ্ধি কিন্তু আমাদের আজীবনকালীন প্রক্রিয়া না। অর্থাৎ একটা বাচ্চা যখন জন্মানোর পর থেকে বড় হচ্ছে, তার কিন্তু একটা সময়ের পর তার শারীরিক বিকাশ কিন্তু বন্ধ হবেই। যেমন তার উচ্চতা বৃদ্ধি, একটা সময়ের পর কিন্তু আমাদের আর উচ্চতা বৃদ্ধি পায় না। হ্যাঁ, এক্সেপশনাল থাকে, যেমন উম, নখ কিংবা চুল আমাদের সারা জীবন বাড়তে থাকে, কিন্তু সেটাকে বাদ রেখে আমরা যদি ওভারঅল দেখি, সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আমাদের সারা জীবনের জন্য না। অর্থাৎ একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। এটি একটা সময় গিয়ে বন্ধ হয়, সারা জীবনের জন্য থাকে না বৃদ্ধি। এবারে আসছি বিকাশ বা ডেভেলপমেন্ট। বিকাশ বা ডেভেলপমেন্টের সংজ্ঞা আমরা আগের ভিডিওতে জেনেছি, তবু আর একবার বলবো যে বৃদ্ধির পরেই কিন্তু ডেভেলপমেন্ট সম্ভব। পজিটিভ বৃদ্ধি হলেই সেই তারপরেই ডেভেলপমেন্টই আসে। যেমন উদাহরণ দিয়েছিলাম, হাতের মাংস পেশিগুলি বা মাসেলগুলি বৃদ্ধি বা গ্রোথ হলেই আমরা কিন্তু লিখতে পারবো, লেখার ডেভেলপমেন্টই আসবে, ঠিক আছে। তার মানে কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এবার লিখতে লিখতে একটা বাচ্চা আঁকতে শিখবে, তাহলে পর্যায়ক্রমে সে আরো ডেভেলপ করবে জিনিসটা। এবার কি আসছে? নির্ভুলভাবে কাজটি করার চেষ্টা। নির্ভুলভাবে তখনই হবে যখন সে কাজটি বারবার করবে। তার মানে ডেভেলপমেন্ট একটি প্রসেসের মধ্যে এমন ভাবে ফেলতে হবে যেটা বারবার কাজের মাধ্যমে আসবে। যেমন ধরুন সাইকেল চালানো, একদিনে তো আর হয় না। প্রতিদিন প্র্যাকটিস করতে করতেই সে নির্ভুলভাবে শিখবে। আর সাইকেল চালানোটা সে কখন শিখবে? যখন তার পায়ের মাসেল গুলো সেই ডেভেলপমেন্ট, সাইকেল চালানোর জন্য তার ডেভেলপমেন্ট পরিস্থিতিতে যাবে, সেই পর্যায়ে যাবে। আর এখানে বলা হচ্ছে বিকাশ শুধুমাত্র শারীরিক পরিবর্তনে সীমিত নয়। আমরা দেখেছি গ্রোথ বা বৃদ্ধি শারীরিক প্রক্রিয়া, অর্থাৎ বৃদ্ধি, ওজন বাড়ছে, উচ্চতা বাড়ছে, মাংসপেশি বাড়ছে বা গ্রোথ হচ্ছে। বিকাশের ক্ষেত্রে কিন্তু শুধু শারীরিক ডেভেলপমেন্টটাই নয়, শুধু যে মাসেল ডেভেলপমেন্ট হবে তা নয়। বিকাশ কিন্তু মানসিক হতে পারে, সামাজিক হতে পারে। অর্থাৎ মানসিক বলতে মেন্টাল ডেভেলপমেন্ট আছে। একটা বাচ্চা মেন্টালি কতটা ম্যাচিওর সেটা আমরা জানতে পারি। লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষাগত ডেভেলপমেন্টটাও কিন্তু একটি বাচ্চার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে সে ছোট থেকে কথা বলতে শেখা, কথার ডেভেলপমেন্ট হওয়া,
সামাজিক ডেভেলপমেন্ট, সে কিভাবে মিশতে পারছে পরিবেশের সাথে হোক, পারিপার্শ্বিক নেইবার হোক, বা তার স্কুলের বন্ধু বান্ধব হোক, সেটাও ডেভেলপমেন্টের মাধ্যমেই আসে। সেই জন্যই বলা হচ্ছে শুধুমাত্র শারীরিক পরিবর্তনই সীমাবদ্ধ থাকে না। আর আসছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো কোয়ালিটেটিভ বিকাশ। কোয়ালিটেটিভ অর্থাৎ পরিমাণগত। আমরা যেটা দেখেছি, বৃদ্ধি পরিমাপ অর্থাৎ মাপা যাচ্ছে, একটা মেজার করা যাচ্ছে, একটা সংখ্যার মাধ্যমে মাপা যেতেই পারে, যেমন ওজন, হাইট, এইগুলো। বিকাশের ক্ষেত্রে সেটা পরিমাণগতই চলে আসে। পরিমাণগত মানে কি? মানে দেখুন, ক্লাসে আমি দুটো বাচ্চা নিচ্ছি, একটি বাচ্চা ক্লাসে ফার্স্ট, অপর বাচ্চা ক্লাসের লাস্ট। সেটা আমরা কিভাবে দেখছি? মানে এর ডেভেলপমেন্ট, গ্রোথ, মেন্টাল, ফিজিক্যাল সব দিক থেকে ভালো। পরের বাচ্চাটি, সে কিন্তু তার থেকে পিছিয়ে। তাহলে এইভাবে পরিমাপ করা যাচ্ছে দুটো বাচ্চার মধ্যে। সেই জন্যই বলা হয় বিকাশ কোয়ালিটেটিভ। হলো। এবার আমরা আসি বিকাশের বৈশিষ্ট্য। প্রথমেই যে পয়েন্টটি আছে সেটি খুবই ইম্পর্টেন্ট। এইভাবেই কোশ্চেন করা হয় যে ডেভেলপমেন্ট ইকুয়াল টু বংশগতি ইন্টু পরিবেশ, অর্থাৎ হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট, দুটোর প্রোডাক্ট। মানে কি? বিকাশ বংশগতি আর পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফল। পারস্পরিক মিথস্ক্রিয়া মানে কি? একটা বাচ্চার ডেভেলপমেন্ট যেমন তার বংশগতির উপর নির্ভর করে। বংশগতি মানে ওটা বাবা মার জিনের প্রভাব তো তার বাচ্চার উপর পড়বেই, তার বাচ্চার ডেভেলপমেন্টের উপর পড়বেই। বাবা মা ইন্টেলিজেন্ট যত, বাচ্চা সেরকমই প্রভাব পড়ে। মানে এই ব্যাপারটা, জিনগত যে ব্যাপারটা, সেটাই এই বংশগতি বা হেরিডিটি বলা হয়। আর পরিবেশটা কি বলছে? সেই বাচ্চাটা যতই বংশগতি ভালো হোক, সে যদি তার বড় হওয়ার পরিবেশটা ভালো না পায়, অর্থাৎ তার পরিবেশ, পারিপার্শ্বিক লোকজন, বা তার স্কুলে যাদের সঙ্গে মিশছে তারা ভালো না, বা তাদের সাথে মিশতে পারছে না, বা তারা অন্য, মানে সেখানে ডাইভার্সিটি নেই, সেখানে কিন্তু বাচ্চাটির ডেভেলপমেন্ট অন্যরকম হবে। সুতরাং আমার একটা বাচ্চার ভালো ডেভেলপমেন্টের জন্য দরকার যেমন হেরিডিটি, সেরকম ভালো পরিবেশ। এবার কি, হেরিডিটিটা তো আর আমাদের হাতে থাকে না, পরিবেশটা আমরা তৈরি করতে পারি। ঠিক আছে? এবার আসি পরের পয়েন্ট। বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রসেস বা প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস। মানে বিকাশ সারা জীবন চলে। একটা ওয়ার্ড আছে, ডেভেলপমেন্ট কি এমন প্রসেস না, টু টোম, মানে মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত। টোম অর্থাৎ কবর হোক, যাই হোক, সেই হিসাবে বলা হয় মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বিকাশ ঘটে। তাই এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। একটা জায়গায় গিয়ে এটা হয়তো স্থির হতে পারে, মানে ডেভেলপমেন্ট প্রত্যেকটা স্তরে হতে থাকছে, কোথাও কম কোথাও বেশি। যেমন জন্মের পর থেকে ডেভেলপমেন্ট যেমন বেশি হয়, আবার কিন্তু বাল্যকালে বা বয়ঃসন্ধি ওই সময়টাতে কিন্তু ডেভেলপমেন্ট অনেকটা কমে আসে এই তুলনায়। ঠিক আছে? এইভাবে একটা পর্যায়ে গিয়ে সেটা স্থির হতে পারে, কিন্তু কখনো বন্ধ হবে না। মানুষ সারা জীবনই কিছু শিখছে। ঠিক আছে? তার মানে ডেভেলপমেন্ট হচ্ছেই। আমরা যেরকম দেখেছিলাম, বৃদ্ধি একটা সময়ের পরে স্টপ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ডিসকন্টিনিউয়াস। কিন্তু সেক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে কি, এটা নিরবিচ্ছিন্ন, চলতেই থাকছে। ঠিক আছে? তারপরে কি বলা হচ্ছে, এটি একটি ধারাবাহিক। বিকাশের কিছু স্তর আছে। ঠিক আছে? আমরা পরের এই চ্যাপ্টারটা আমার মনে হচ্ছে 3টে ভিডিও লাগবে। লাস্ট ভিডিওতে হয়তো ওটা আসবে, বিকাশের বিভিন্ন স্তর। এই স্তরগুলো জানা থাকলে আমরা বাচ্চাদের সম্পর্কে জানতে পারি। এই স্তরগুলো না ধারাবাহিকভাবে আসে। ধারাবাহিক মানে প্রথমে আপনার একটা বাচ্চার প্রাক জন্ম স্তর আসছে, তারপর শৈশব আসছে বা প্রাক শৈশব আসছে, বাল্যকাল আসে, বয়ঃসন্ধি আসছে। এবার এদের মধ্যেও বিভিন্ন রকম মানে
বৈশিষ্ট্য থাকে যে প্রাক জন্মস্তরে বাচ্চাটি কি করবে বা তার কতটা গ্রোথ হবে, কতটা ডেভেলপমেন্ট হবে, এগুলো জানা থাকে। ঠিক আছে? এবার একটা বাচ্চার বা প্রতিটা বাচ্চারই এই স্তরগুলো সেম হয়। যেমন কোনো বাচ্চার দেখা যাবে যে প্রাক জন্ম স্তরে যেই উম বৈশিষ্ট্যগুলো এলো, পরের বাচ্চার কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোই আসবে, কম বা বেশি, তাড়াতাড়ি বা দেরিতে। কিন্তু স্তরগুলো কিন্তু সেমই থাকবে। মানে ধরুন একটা বাচ্চা প্রাক জন্ম স্তরে সে খুব তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে, ঠিক আছে, আর একটা বাচ্চা সেই তুলনায় কম। আবার সেই আগের বাচ্চাটি, প্রথম বাচ্চাটি বাল্যকালে গিয়ে একটু কমে গেল, আবার সেকেন্ড বাচ্চাটির ক্ষেত্রে সেটা বেড়ে গেল। মানে স্তরের হার, বিকাশের হার, স্তরগুলিতে বিকাশের হার ভ্যারি করবে, কিন্তু যে স্তরগুলো আছে সেগুলো কিন্তু পরপরই আসবে, মানে তার ধারাবাহিকতা বজায় থাকবে। ঠিক আছে? আচ্ছা, ব্যক্তিগত প্রক্রিয়া বলছে কি হিসাবে? ডেভেলপমেন্ট একটি ব্যক্তিগত প্রক্রিয়া, মানে বাচ্চাটার নিজের মধ্যেই শারীরিক, মানসিক বা সামাজিক ডেভেলপমেন্ট হচ্ছে, সেই হিসাবেই বলা হচ্ছে এটা একটি ব্যক্তিগত প্রক্রিয়া। সে নিজে যে শিখছে, নিজে নিজে শিখছে। অবশ্যই বাইরে থেকে আমরা পরিবেশ সৃষ্টি করতে পারি বা তাকে শেখার উপযোগী জায়গা দিতে পারি, কিন্তু সে তো নিজেই ব্যাপারটা করবে, সে নিজেই ব্যাপারটা শিখবে। সেই জন্য এটা একটি ব্যক্তিগত প্রক্রিয়া। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি বুঝাতে পেরেছি। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করবেন। পরের ভিডিওতে আমরা বিকাশের নীতি হোক বা এইগুলো সম্পর্কে আলোচনা করব। এখনো 2টো ক্লাস মতন লাগবে এই চ্যাপ্টারটি শেষ হতে। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার। থ্যাংক ইউ।